এনসিপি কে ছেড়ে দেন, এনসিপি ওখানে নির্বাচিত একা নির্বাচিত হয়ে আসুক, অন্য দল সেখানে দাঁড়াবে কি দাঁড়াবে আমরা জানি না, সেখানে তারা প্রতিযোগিতা করে আসুক। কিন্তু বাকি তো বিএনপি কে তো 70% নির্বাচন করতে হবে, সে নির্বাচন সুযোগ দিতে হবে। পরিবর্তন করতে পারলেন না, যদি পারেন তাহলে বুঝতাম যে উনি এটা সম্ভব হয়েছে, সেটা তো পারেন নাই। কাজে এখন এখানে যতক্ষণ পর্যন্ত বিপ্লবী বিষয় গঠন না করবেন, আমি এখনো বলছি বিপ্লবী বিষয় গঠন না করা ছিল প্রচন্ডতম ভুল। আস্তে আস্তে ঘুরে বেড়াতে হয়, এই যে ঝড় বৃষ্টি বাদল হচ্ছে, এই বৃষ্টি মধ্যে তারা ভিজতেছে, পরের দিন সকালে রেস্ট করবে তাও নাই, রেস্টের সুযোগ নাই। এবং তারা থাকতেছে কোথায়? রাস্তায় ঘাটে, ব্যারাকে, স্কুলে, মাঠে ঘাটে, তাদের থাকার বিস্তার তো নাই। আমাদের দেশে পুরাতন একটা প্রচলিত প্রবর্তন আছে, যখন আমাদের দেশে অভাব ছিল, মরন্তর ছিল, তখন আমাদের মারা শোনাতো, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। কারণ আমার খাদ্যের অভাবের সঙ্গে রসুনের কি সম্পর্ক? অর্থাৎ ছোট শিশুকে বোকা বানানোর জন্য, ধোকা দেওয়ার জন্য বলছে যে আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। তা রসুন বুনলে খাবারটা করতে আসবে, রসুন খাবো আমি? এই সরকার হচ্ছে আমাকে বুঝাচ্ছে আর কটা দিন সবুর করো, সে রসুন বুনছে, তা কটা দিন সবুর করলেই আমার খাদ্য আসবে। এই বাংলাদেশের প্রচলিত নিয়মটা তো বুঝতে হবে, এই সরকার আমাদেরকে ধোকা দিচ্ছে, এই জন্য আমি সরকার ধোকাবাজ বলছি। আমি তো প্রকাশ্যে ধোকাবাজ বলছি, আমার জীবনে ঝুঁকি নিয়ে ধোকাবাজ বলছি, আমার জীবনে অস্তিত্ব নিয়ে কথাটা বলছি, আমার ছাত্র কিশোর যুবকদেরকে হয়রানি করা হচ্ছে, এই জন্য বলছি। এনসিপি কে তো আমি ওয়েলকাম করেছি, আপনার অনুষ্ঠান করেছি, এখনো ওয়েলকাম করি। তো জাতীয় পর্যায়ে কথা বলার বয়স তোমার হয় না রে বাবা। তুমি এতদিন বিএনপির আন্দোলনে শরিক হয়েছ, তুমি প্রথম লাইনে যোদ্ধা ছিলা, তোমাদের জন্য আমরা 405 কোটি টাকা রেখেছি, তোমাদের যারা আহত হয়েছে নিহত দেখার জন্য সরকার 405 কোটি টাকা রেখেছে। এটা আমি মনে করি অনেক কম হয়েছে, এটাকে আরো বাড়াইয়া 4500 কোটি করা হোক। এই 4500 কোটি টাকা আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা হোক, তারা যেন জীবনে কোনোদিন এই বাংলাদেশে যদি বেঁচে থাকবে তারা যেন কষ্ট ভোগ না করে, এই জন্য 4500 কোটি টাকা দেওয়া হোক 405 কোটি টাকার মধ্যে। আমি আবেদন জানাই সরকারের কাছে। কিন্তু বাবা, রাজনীতিতে আসার সময় তোমার এখনো হয় নাই, তুমি এখনো রাজনীতিতে কথা বলার অধিকার, তুমি এখনো ভোটারই হও নাই, এখনো তুমি জনপ্রতিনিধি হওয়ার তোর পরে কথা। তোমার রাজনৈতিক দল এখনো 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 তোমার ইয়া হয় নাই, ওই রেজিস্টার হয় নাই, নিবন্ধিত হয় নাই। আর রাজনৈতিক দল করলেও তো তোমার দলটা হবে তৃতীয় লিগের খেলা, থার্ড ডিভিশনের প্লেয়ার। তুমি তুমি আগে থার্ড ডিভিশনে খেলো, তারপর সেকেন্ড ডিভিশনে খেলো, তারপরে ফার্স্ট ডিভিশনে আসো, তারপরে সুপার লিগে আসো, আমরা তোমার সঙ্গে খেলবো। এখন তুমি তো ছেলে, তোমাকে আমি সকল প্রকার সহযোগিতা করবো, এনসিবির সঙ্গে যত সহযোগিতা দরকার আমরা করবো, সব সহযোগিতা করবো আমরা, বিএনপি করবে। আমি অনুরোধ করবো তারেক রহমান সাহেবকে, আপনি তাদেরকে সকল প্রকার সহযোগিতা করেন, তারা দলে আসতে চাইলে দলে দেন, তারা যদি আসন চায় আপনি দেখেন সম্ভব হলে তাদেরকে আসন দেন, তাদেরকে যদি মনে করেন 5%, 10%, 20%, 30% সদস্য দিতে হবে, বিএনপি নহলে এনসিপি যেখানে দাঁড়াবে সেখানে বিএনপি আসন দিবে না, এরকম 30% দিয়ে দেন। আমার তো কোনো, আমি অনুরোধ করবো, আবেদন করবো এনসিপির পক্ষ থেকে, আপনি আপ টু 30% পর্যন্ত আসন এনসিপি কে ছেড়ে দেন, এনসিপি ওখানে নির্বাচিত একা নির্বাচিত হয়ে আসুক, অন্য দল সেখানে দাঁড়াবে কি দাঁড়াবে আমরা জানি না, সেখানে তারা প্রতিযোগিতা করে আসুক। কিন্তু বাকি তো বিএনপি কে তো 70% নির্বাচন করতে হবে, সে নির্বাচন সুযোগ দিতে হবে। এনসিপি তো আমার প্রতিযোগী না, এনসিপি আমার উত্তরসূরি, পূর্বসূরি, পরবর্তী সুরি, তাকে আমি ট্রেন করব, মোটিভেট করব, তাকে তৈরি করব। আমার ডক্টর ইউনূস সাহেব কদিন আছেন, আর 2-4 বছর পরে তার ব্রেন কাজ করবে না, মাথা কাজ করবে না, বলেন? এখনই তো ওনার মেমোরি লস হয়ে যাচ্ছে, উনি এখনই তো কন্টিনিউ করতে পারেন না, ওনার বক্তব্যে কন্টিনিউটি নাই, উনি আগে কি বলেছেন পরে কি বলছেন কন্টিনিউটি নাই। উনি অনেক সময় কেমন যেন বুকার মতো কথা বলেন, কেমন যেন স্থান কাল পাত্র ভুলে যান। এখন উনি মনে করেন ক্লাসরুম, এখন আপনি জাপানে উনি কি কথা বলেছেন সেটা দোষ, মানে ওনার ছাত্রদের সম্পর্কে কি বলেছে সেটা বলছেন, কিন্তু জাপানের সফলতা সম্পর্কে আপনি কিছু বলছেন না কেন? আমি একটা কথা বলি, আপনার কথা বলি। ক্যাবিনেট মিটিং এ ডিসিশন হয় বাই ভোট, ক্যাবিনেট ডিসিশন হয় বাই দি যারা মেম্বার অফ পার্টিসিপেন্ট, তাদের বক্তব্যগুলোকে আলোচনা করা, তারা কথা বলেন, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী শুনেন, ওনার যদি কোন ডাইরেকশন থাকে এই বিষয়টা এইভাবে হওয়া উচিত, তোমাদের মতামত কি বলো। এখন উনি যত মিটিং এ দেখি উনি কথা বলেন, উনি কথা বলেন, তো উনার কথাটা আমাকে মানতে হবে। আমি তো এই স্কুলে ভর্তি হই নাই, আমি তো ক্লাস স্টুডেন্ট না, আমার টিচার যা বলবে এটাই পরীক্ষা আসবে, ফলে আমার এটা মুখস্থ করতে হবে। আমি তো ওনার স্কুলের স্টুডেন্ট না, ওনার কথা আমি হা হা করে শুনতে হবে। আমি কর্ম চাই না, আমি তো রাজকর্ম চাই না, উনি তো আমার রাজা না।
উনি প্রধান উপদেষ্টা, উপদেশ দিবেন, সে উপদেশটা পালন করবো কি করবো না সেটা আমাদের উপর নির্ভর করে। উনি উপদেশ দিবেন, ওনার তো সিও পাওয়ার নাই, কিন্তু জোর করে যদি করতে চান তাহলে তো সিও পাওয়ার তো এখনো উনি দিয়ে রাখছেন এই রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি উনি পরিবর্তন করতে পারলেন না। যদি পারেন তাহলে বুঝতাম যে উনি এটা সম্ভব হয়েছে, সেটা তো পারেন নাই। কাজে এখন এখানে যতক্ষণ পর্যন্ত বিপ্লবী বিষয় গঠন না করবেন, আমি এখনো বলছি বিপ্লবী বিষয় গঠন না করা ছিল প্রচন্ডতম ভুল। ছাত্রদের প্রথম বিশ্বাসঘাতকতা বা প্রথম ব্যর্থতা ছিল এই বিপ্লবী সংগঠন গঠন না করা। কারণ যারা মারা গেছেন, যারা আহত নিহত হয়েছেন, তাদের প্রত্যাশা ছিল এই সরকারকে পরিবর্তন করে একটা বিপ্লবী সরকার হবে, এটাই ছিল সবার প্রত্যাশা। সেটা না করা ছিল আমাদের সবার চরম ব্যর্থতা। এখনো বলছি সময় থাকলে সম্ভব হলে বিপ্লবী সরকার গঠন করেন, বিপ্লবী সরকার গঠন করেন, তারপরে বিপ্লবী ঘোষণা দেন, তারপরে আপনি এই জুলাই ঘোষণা দেন যে এই সরকার বিপ্লবী সরকার গঠন করা হয়েছে এই ম্যান্ডেট নিয়ে, এই কার্যক্রম নিয়ে, এই পরিকল্পনা নিয়ে আমরা এটা বাস্তবায়িত করব। কিন্তু সাংবিধানিক সরকার রেখে আপনি এরকম ধান্দাবাজি করবেন, ধোকাবাজি করবেন, ফাঁকিবাজি করবেন, আর আমাদের মুখ বন্ধ করে ফেলবেন, কারণ আমাদেরকে ভয় দেখাবেন, আমাদেরকে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, মব জাস্টিসে ফেলায় দিবেন, আমাদের বিরুদ্ধে মামলা দিবেন, টামলা দিবেন, কত কিছু করবেন। বলেন এগুলো দিয়ে তো হবে না ভাই। আমি মেজর আক্তার ভীত হইতে পারি, অতীত আমরা হয়তো ভীত হয়ে চুপ থাকতে পারি, কিন্তু আমি তো মেজর আক্তার একা না। আমি তো সরকার দালালি করতে চাই, কিন্তু আপনি তো সরকারের কাজ করতে হবে, দালালি না করলে তো হবে না। আমাকে তো কারণ এখন দালালি করতে হবে। আমি তো একা না, আমি তো একা দল করতে পারবো না। আমি যে কোনো রাজনৈতিক দলে গেলে ওই দলের দালালি করতে হবে। আমি যদি এখন একটি বিএনপি করি তাহলে আমার একটি বিএনপি হিসেবে আমার বিএনপি দালালি করতে হবে। আমি যদি জামাতে যাই আমাকে জামাত দালালি করতে হবে, আমার কথা জামাত শুনবে না, জামাতের কথাকে আমি ফেরি করে বেচতে হবে। আমি যদি এনসিপিতেও যাই, এনসিপি আমার কথা শুনবে না, এনসিপির বক্তব্যকে আমাকে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে দালালি করে বলতে হবে, মাঠে ময়দানে এনসিপির পক্ষে বক্তৃতা দিতে হবে। আর এখন স্বাধীন আছি বলে স্বাধীন কথা বলতে পারতেছি, এখন স্বাধীন আছি বলে সালাউদ্দিনকে নিয়ে কথা বলতে পারি, স্বাধীন আছি বলে এখন জামাতকে নিয়ে কথা বলতে পারি, এনসিপি নিয়ে কথা বলতে পারি, কারণ এখন আমি কোন দলভুক্ত নই, আমি এখন আমার কোন দলীয় পরিচয় নাই। দলীয় পরিচয় নাই বলে এখন আমি সবার সম্বন্ধে কথা বলতে পারি, ডক্টর ইউনূস সাহেবের কথা বলতে পারি, কারণ যেহেতু আমি দেশের একজন নাগরিক, এই জন্য সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি। কিন্তু আমি যখন দলভুক্ত হয়ে যাব তখন আমাকেও দলের দালালি করতে হবে, দলের বক্তব্যকে আমার মাঠে ময়দানে তুলে ধরতে হবে, তখন দলের বক্তব্যটাকেই আপনার অনুষ্ঠানে এসে বলতে পারবো। সরকারকে ধোঁকাবাজ বলতে পারবো না, সরকার ধান্দাবাজ বলতে পারবো না, তখন এনসিপি কে খারাপ বলতে পারবো না, এনসিপির ভুল ধরাতে পারবো না, এনসিপির দায় দায়িত্ব নিয়ে নসিহত করতে পারবো না। এখন আমি ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি, ব্যক্তিগত দায় দায়িত্ব নিয়ে। কাজে আমি অনুরোধ করব যে আপনার মাধ্যমে বলে দিচ্ছি আজকে এখনো সময় আছে, জাতীয় সরকার গঠন করেন, সবাইকে নিয়ে বসেন, একটা সরকার জাতীয় সরকার গঠন করে একটা সুষ্ঠু নির্বাচন দেন। আমি তো বলছি সেই নির্বাচন এই জুনের না দেন, ডিসেম্বর না দেন, পরেও ডিসেম্বর দেন, কিন্তু জাতীয় সরকার গঠন করে বলেন, জাতীয় সরকার গঠন করে নিলেন, সেখানে সেনাবাহিনীকে তার তার হিস্সা দেন, ক্ষমতায় তাকে ইউজ করাবেন, তাকে সারা রাত্রি, এই সেনাবাহিনী রাত্রে ঘুমাতে পারে না, সারা রাত্রি সে ঘুরে পাচ্ছে, আরে পাগল হয়ে যাবে। আপনারা সবাই ঘুমাচ্ছেন, আমার সশস্ত্র বাহিনী সারা রাত সজাগ থাকে, এত কত পাগল হয়ে যাবে। কত রাত্রি সহ ঘুমা থাকবে, কত রাত্রি না ঘুমায় ঘুমায় সে এই টহল দেবে সারা দেশে। সন্ধ্যার পরে দেখলাম যে এক সেনাবাহিনী সার্জিসকে বলছে যে আর মবের মাধ্যমে ইয়ে করা যাবে না। এখন কি করবে? এখন এই যে এখন আপনি রাত্রেবেলা মুভ করবেন, তাকে দূরে বাসতে হবে, তার বাল বাচ্চা নাই, তার ঘুম নাই, ওই বেটা তার স্বামী স্ত্রী নিয়ে বা স্ত্রী নিয়ে তার ঘরে ঘুমাচ্ছে, সন্তান নিয়ে ঘুমাচ্ছে, আপনি তাকে রাত্রে 12টার সময় ডেকে নিয়ে আসছেন, মব যা হচ্ছে ঠেকাও কেন? ভাই সেনাবাহিনী কি তার ব্যক্তিগত সময় নাই? তার সবার যখন বিশ্রামের সময় তখন তাদেরকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হয়। এই যে ঝড় বৃষ্টি বাদল হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তারা ভিজতেছে, পরের দিন সকালে রেস্ট করবে তাও নাই, রেস্টের সুযোগ নাই। এবং তারা থাকতেছে কোথায়? রাস্তায় ঘাটে, ব্যারাকে, স্কুলে, মাঠে ঘাটে, তাদের থাকার বিস্তার তো নাই। আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 1 মাস 2 মাস 3 মাস রাখেন, আপনি মাসের পর মাসটা কি করে রাখবেন? এই সেনাবাহিনীকে আপনি কি মনে করছেন? নাকি কতদিন রাখবেন? না রাত্রেবেলা তারা ডিউটি করতে, দিনের বেলা ঘুমাবে, দিনের বেলা ঘুমালে তো পাগল হয়ে যাবে একটা মানুষ, সারাদিন ঘুমালে তো গাধা হয়ে যাবে। শোনেন, সাধারণত নেচার কখনো দিনে ঘুমানো এলাও করে না, প্রকৃতি কখনো দিনে ঘুমানোটাকে এলাও করে না, এটা অ্যান্টি ক্লাইমেট, অ্যান্টি নেচার, এটা প্রকৃতি বিরোধী।
প্রকৃতির নিয়ম হলো দিনে কাজ করবা, রাতে ঘুমাবা। আর আপনি আমার এন্টায়ার সেনাবাহিনীটাকে আপনি রাতে নামায় দিচ্ছেন কাজে, দিনে ঘুমাচ্ছেন। তাহলে এই সেনাবাহিনী কত বড় পাগল হয়ে যাবে, তাদের মাথা খারাপ হয়ে যাবে। কারে কে গুলি করবে, কারে কে মারবে, এটা কমান্ড মানবে না। আরেক বিপ্লব শুরু হয়ে যাবে সেনাবাহিনীতে, আরেক বিদ্রোহ শুরু হয়ে যাবে সেনাবাহিনীতে। ওই সিপাহি টায়ার্ড হয়ে তার হাতে বন্দুক আছে, গুলি আছে, মারে দেবে গুলি করে, আল্লাহর পুত্র কথা শুনবো না। তখন কি করবেন আপনি? ওই সিপাহি উল্টা করে গুলি মারা শুরু করে, তখন কি করবেন? এরকম পরিস্থিতি যাচ্ছেন কেন আপনি? কার কথা যাচ্ছেন বলেন? আপনি বাংলাদেশটাকে আপনি প্রকাশ্যে বলবেন বাংলাদেশে আফগান বানাবেন, আবার তারা এই দেশে আবার বিপ্লব হবে। আপনি যারা আফগান বানাতে চায় তাদেরকে আপনি সিটি কর্পোরেশনের মেয়র বানিয়ে দিবেন। বলেন যে এত বড় দুষ্টতা, সে সেনাবাহিনীকে মশা মারতে নামায় দিবে। সে কোথায় আমার সার্বভৌমত্ব নিয়ে গেছে দেখছেন? সিটি কর্পোরেশনের মেয়র কত বড় দুষ্টতা, স্থানীয় সরকারের কত বড় দুষ্টতা, সেনাবাহিনীকে মশা নিধনে নামাবেন। কত বড় দুষ্টতাপূর্ণ বক্তব্য। ওকে যে গুলি করে এখনো মানে নেয় আমার সেনাবাহিনীরা। এই জন্য আমি সাধুবাদ জানাই সেনাবাহিনীকে। এত ধৈর্য তাদের আছে, আল্লাহ এত ধৈর্য দিছে, তাদের ধৈর্যের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। ধৈর্য ছাড়া আমাদের সামনে এখন কিছু নাই, ধৈর্য ধরতে করবে।